চেয়ারপারসনের বিদেশি চিকিৎসার দাবি নিয়ে এবার জেলা প্রশাসকদের কাছে বিএনপি। বগুড়ায় ব্যারিকেড ভাঙার চেষ্টা, সরকার চায় না বেগম জিয়া বেঁচে থাকুক, অভিযোগ মির্জা ফখরুলের। সোনার বাংলা গড়তে সব পক্ষের ঐক্য চান রাষ্ট্রপতি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সংসদে আলোচনা, প্রধানমন্ত্রী বললেন সমৃদ্ধ দেশ গড়ায় কাজ করছে সরকার। কুমিল্লায় জোড়া খুনের ঘটনায় দুর্বৃত্তরা মজুত করে বিপুল পরিমাণ হাত বোমা, ৪৮টি নিষ্ক্রিয়। হত্যা মামলায় একজন হাসপাতাল থেকে গ্রেফতার। খুলনার খান জাহান আলী সেতু এলাকায় আতঙ্কের নাম কিং অফ রূপসা, জড়িত ছিনতাই মাদকে কিশোর গ্যাংয়ের ১০ জন গ্রেফতার, অস্ত্র জব্দ। এবং জঙ্গলে পরিণত হয়েছে সৈয়দপুর রেলওয়ে সেতু কারখানা, নষ্ট হচ্ছে কয়েক হাজার কোটি টাকার যন্ত্রপাতি, সচল হলে কমবে বিদেশ নির্ভরতা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। এবার জেলা প্রশাসকদের কাছে বিএনপি নেতাকর্মীরা দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা প্রশাসকের কাছে দেয়া হলো স্মারকলিপি। বগুড়ায় পুলিশের ব্যারিকেড ভেঙে জেলা প্রশাসক কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। কর্মসূচি পালনে বগুড়ায় মিছিল আর প্রতিবাদী স্লোগানে রাস্তায় নামে শত শত বিএনপি নেতাকর্মী। এ সময় শহরের নবাববাড়ি রোডে পুলিশের ব্যারিকেড ভেঙে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে রওনা হন তারা। কয়েকজনকে যাওয়ার কথা বলা হলেও পুলিশের বাধা উপেক্ষা করেই দলবদ্ধভাবে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন তারা। পরে ৪ জনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেন। প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয় নেতাকর্মীরা। আলটিমেটাম দেওয়ার আমাদের অধিকার, পুলিশের দায়িত্ব হলো আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা। আমি মনে করি পুলিশ সঠিকভাবে পদক্ষেপ নেবে। বুধবার বেলা ১২টার দিকে ময়মনসিংহনগরে নতুন বাজারের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপির জেলা ও মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। পরে বেগম জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে দিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাজির হন তারা। এ সময় বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে স্মারকলিপি নিয়ে জেলা প্রশাসকের কক্ষে প্রবেশ করে জেলা বিএনপির একটি প্রতিনিধি দল। অবিলম্বে দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে খুলনা মহানগর ও জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়েছে। খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু দলের পক্ষে স্মারকলিপি তুলে দেন। খুলনা থেকেও আসে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এই যদি না হয় তাহলে কি হবে আমরা জানি না, তবে আমরা মনে করি যে এটি যদি না করেন সরকার, তো সরকারকেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। বেগম জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানো না হলে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ার করেছেন গাইবান্ধা জেলা বিএনপি নেতারা। বেগম জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসা এখন জনদাবিতে পরিণত হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এছাড়া রাজশাহী, ঝিনাইদহ, দিনাজপুর, রাঙামাটি সহ দেশের বিভিন্ন জেলায় বুধবার সকাল থেকেই কেন্দ্রীয় কর্মসূচি পালনে রাজপথে সরব ছিল বিএনপির নেতাকর্মীরা। সাদিয়া আফরিন, সময় সংবাদ। বেগম খালেদা জিয়া বেঁচে থাকুক, সরকার তা চায় না বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার সব ক্ষমতা সরকারের হাতে। দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বেগম জিয়ার মুক্তি ও বিদেশি চিকিৎসার দাবিতে ২৫ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বিক্ষোভ সমাবেশ সহ ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তৃতীয় দফায় হাসপাতালে ভর্তির পর বেগম জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার দাবিতে বেশ কদিন ধরেই রাজপথে বিএনপি। এরই ধারাবাহিকতায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা জেলা প্রশাসকের কাছে বেগম জিয়ার মুক্তির দাবিতে স্মারকলিপি দেন বিএনপি নেতারা। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন বেগম জিয়ার যে কোনো অবস্থার জন্য দায়ী থাকবে বর্তমান সরকার। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে তাকে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক, অন্যথায় এদেশের সংগ্রামী মানুষ, এদেশের কোটি কোটি জনতা বসে থাকবে না। এদিকে দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি। সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন সরকারের হস্তক্ষেপেই উন্নত চিকিৎসায় বিদেশে যেতে পারছেন না বেগম জিয়া। এখন যে অবস্থা আছে সেই অবস্থায় তাকে সরকার
এই মুহূর্তেই তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে পারেন। সমস্ত ক্ষমতা সরকারের এবং সমস্ত দায় সেই জন্যই সরকারের। এবং আমরা বারবার করে এটাকে এই কথাটা বলছি, দেশের মানুষ এখন বিশ্বাস করে যে সরকারের ইচ্ছা নেই যে তিনি বেঁচে থাকুক। সে কারণে এখন পর্যন্ত তাকে কোনো বাইরে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে না। দলীয় নেত্রীর উন্নত চিকিৎসায় বিদেশে নিতে 25 থেকে 4 ডিসেম্বর পর্যন্ত সারা দেশে আবারও সমাবেশ, বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য কেমন থাকছে, তার শারীরিক অবস্থার উপরে। এর প্রয়োজনে কর্মসূচি পরিবর্তন হতে পারে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সোনার বাংলা গড়তে দেশের সব পক্ষের মধ্যে বৃহত্তর ঐক্য কামনা করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, সুশাসন প্রতিষ্ঠায় দল মত নির্বিশেষে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিকেলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে আয়োজিত বিশেষ আলোচনায় একথা বলেন রাষ্ট্রপতি। আলোচনার সূচনা পর্বে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি বলেন, আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে জ্ঞান নির্ভর সমৃদ্ধ দেশ গড়ে তুলতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। চলতি বছরে স্বাধীনতার 50 বছর উদযাপন করছে জাতি। সুবর্ণ জয়ন্তীর ঐতিহাসিক এই ক্ষণকে স্মরণীয় করে রাখতে রাষ্ট্রীয় নানা আনুষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি জাতীয় সংসদেও আয়োজিত হল বিশেষ আলোচনা পর্ব। বুধবার দুপুরে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এ উপলক্ষে ভাষণ দিতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রেওয়াজ মাফিক জাতীয় সঙ্গীতের মাধ্যমে সংসদ কক্ষে তাকে অভিবাদন জানান উপস্থিত সরকারি ও বিরোধী দলের আইন প্রণেতারা। উন্নতির এ ধারাবাহিকতায় আলোচনার সূচনা পর্বে স্মারক বক্তব্য রাখেন আব্দুল হামিদ। 50 বছরের বাংলাদেশের বিভিন্ন চড়াই উতরাই তুলে ধরে তিনি বলেন, অর্থনীতির উল্লেখযোগ্য কাঠামোগত সুশাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগ নেয়ার। অর্থনীতি ও সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে এবং কিছু কিছু সূচকে বাংলাদেশ প্রতিবেশী দেশসমূহের চেয়ে এগিয়ে রয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং অংশীজনদের সমন্বিতভাবে কাজ করে যেতে হবে। বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, শহীদদের ঋণ শোধে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। রাজনৈতিক দলসমূহকে পরমত সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে। আসুন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা দলমত পথের পার্থক্য বলে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা ও দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার মধ্য দিয়ে লাখো শহীদের রক্তের ঋণ পরিশোধ করি। রাষ্ট্রপতির বক্তব্যের পর সংসদীয় রীতি মাফিক কার্যপ্রণালী বিধির 147 ধারা অনুযায়ী সুবর্ণ জয়ন্তীর ওপর আলোচনার প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। স্বাধীনতা অর্জনের পথপরিক্রমা তুলে ধরে তিনি বলেন, 75-এর আগস্ট হত্যাকাণ্ড না ঘটলে দেশ আজকের অবস্থানে পৌঁছাতো বিজয়ের 10 বছরের মধ্যেই। 5টি বছর যদি হাতে সময় পেতেন, বাংলাদেশ কিন্তু উঠে দাঁড়াতো। আজকে যে সম্মানজনক অবস্থানে আসতে আমাদের 50 বছর পূর্তিতে আমরা যে জায়গায় আসতে পেরেছি, সেই জায়গায় আমরা স্বাধীনতার 10 বছরের মধ্যে পৌঁছে যেতে পারতাম যদি জাতির পিতা বেঁচে থাকতেন। ভবিষ্যতের জ্ঞান নির্ভর সমাজ প্রতিষ্ঠার জন্য জাতিকে প্রস্তুত করে তোলা হচ্ছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা দেশ হিসেবে এবং বাঙালি জাতিকে উন্নত, সমৃদ্ধ, আধুনিক জ্ঞান সম্পন্ন জাতি হিসেবে আমরা উন্নীত করতে চাই। ইনশাআল্লাহ সেই সোনার বাংলা আমরা গড়তে পারবো। সব ষড়যন্ত্র আর চ্যালেঞ্জ মোকাবিলা করে সুখী সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর, দৃঢ় কণ্ঠে জানান আমরা উদযাপন করতে পারছি। বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, বারবার ভোট দিয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আজকে বাংলাদেশকে কুমিল্লায় জোড়া খুনের ঘটনায় দুর্বৃত্তরা শুধু আগ্নেয়াস্ত্র নয়, মজুত করেছিল বিপুল পরিমাণ হাত বোমা। দেশে তৈরি 48টি হাত বোমা নিষ্ক্রিয় করার পর তাতে স্প্লিন্টারের উপস্থিতি পাওয়ার দাবি পুলিশের। ঘটনাস্থলে বোমাগুলো বিস্ফোরিত হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানকে সঙ্গে নিয়ে বিস্তারিত বুলবুল রেজা রিপোর্টে। বোমার বিস্ফোরণে এভাবেই প্রকম্পিত হয়ে ওঠে কুমিল্লার গোমতী নদীর পাড়। মঙ্গলবার রাত 9:30।
ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের বোমা নিষ্ক্রিয়কারী দল একে একে 48টি হাত বোমা নিষ্ক্রিয় করে। বোমাগুলো উদ্ধার করা হয়েছিল কুমিল্লা নগরীর সংগ্রাইশ এলাকার একটি বাড়ি থেকে। 3টি ব্যাগের মধ্যে 2টিতে পাওয়া গিয়েছিল হাত বোমাগুলো। কুমিল্লা জেলা পুলিশ সঙ্গে বোম ডিসপোজাল ইউনিট। ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে, তাই লোকালয় থেকে দূরে নিয়ে বোমাগুলো নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত। এজন্য বেছে নেওয়া হয় গোমতী নদীর পাড়ে খোলা মাঠ। আমরা যতটুকু জানতে পেরেছি এগুলো হাত বোমা টাইপের বিস্ফোরক। এখানে স্প্রিন্টার ইউজ করা হয়েছে, বেয়ারিং বল ইউজ করা হয়েছে এবং সবগুলো বোমাই সফলভাবে নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে। পুলিশ বলছে দেশি তৈরি বোমা হলেও তাতে পাওয়া গেছে স্প্লিন্টারের উপস্থিতি। 48টি হাত বোমা নিষ্ক্রিয় করার পর পুলিশ বলছে এগুলো যদি ঘটনাস্থলে অর্থাৎ যেখানে কাউন্সিলর সোহেলকে গুলি করে হত্যা করা হয়েছিল সেখানে বিস্ফোরিত হতো তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল। দুর্বৃত্তরা কুমিল্লা নগরীর অন্য কোথাও এরকম হাত বোমা ফেলে রেখেছে কিনা তার খোঁজ করছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, কুমিল্লা। এদিকে কাউন্সিলর সোহেল সহ জোড়া খুন মামলায় সুমন নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে র্যাব 11। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গতরাতে নিহত কাউন্সিলর সোহেলের ভাই বাদী হয়ে 11 জনের নাম উল্লেখ সহ 21 জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন। এই মামলার 4 নম্বর আসামি সুমন। এদিকে কাউন্সিলর সোহেলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার। এ সময় হামলাকারীদের শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন তিনি। পরিবারের পক্ষ থেকে দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে। এখানে 11 জন আছে এজাহার নামীয় আর 10 জন আছে অজ্ঞাত। ইতিমধ্যে আমরা একজনকে আটক করেছি, এজাহার নামী একজন, এবং অন্যান্য আসামিদেরকে আমরা আটকের জন্য জোরালো পদক্ষেপ গ্রহণ করেছি। খুলনার খান জাহান আলী সেতু এলাকায় আতঙ্ক কিং অফ রূপসার 10 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা ছিনতাই, আধিপত্য বিস্তার, মাদক সেবন, ইফটিজিং সহ নানা অপরাধে জড়িত বলে জানিয়েছে র্যাব। এছাড়া হত্যা মামলার এক আসামিকেও আটক করা হয়েছে। বেশ কিছুদিন ধরে খুলনা নগরীর খান জাহান আলী সেতু এলাকার লবণচড়া ও রূপসা উপজেলার কাজদিয়ায় ছিনতাই, মাদক, ইফটিজিং ও আধিপত্য নিয়ে মারামারি সহ নানা অপরাধ সংগঠিত হচ্ছে। আর এই অপরাধে কিং অফ রূপসা নামে একটি কিশোর গ্যাংয়ের জড়িত থাকার অভিযোগ ওঠে। ভুক্তভোগী কয়েকজনের কাছ থেকে অভিযোগের ভিত্তিতে 23 নভেম্বর গভীর রাতে নগরীর রূপসা ব্রিজ এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় কিশোর গ্যাংটির 10 সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মাদক, ধারালো চাকুসহ অপরাধ সংগঠনে ব্যবহৃত নানা জিনিসপত্র। কিশোর অপরাধের মধ্যে অনেকগুলা বৈশিষ্ট্য আছে। যে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব 6 এর অধিনায়ক জানান, আগ্নেয়াস্ত্র নিয়ে শক্তি প্রদর্শন, মানুষকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই সহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাংটির 20-25 জন সদস্য। 10 জন কিশোর গ্যাংকে আমরা ধরতে সক্ষম হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের যে পরিচয় তারা হলো কিং অফ রূপসা নামে তারা এলাকার মধ্যে আধিপত্য বিস্তার করে যাচ্ছে। কিশোর গ্যাং দমন করার জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। এদিকে বাগমারা এলাকায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার মামলার আসামি মোহাম্মদ মেহেদি হাসান হৃদয়কে গ্রেফতার করা হয়। পরে মামলা দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়। উৎপাদন বন্ধ হয়ে যেন জঙ্গলে পরিণত হয়েছে সৈয়দপুর রেলওয়ে সেতু কারখানা। 18 একর জায়গা জুড়ে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে 3000 কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি। মাটির সঙ্গে মিশে যাচ্ছে কারখানায় উৎপাদিত শত কোটি টাকার যন্ত্রাংশ। কর্মকর্তারা বলছেন, কারখানা বন্ধ থাকায় বিদেশ থেকে কিনতে হচ্ছে মালামাল। এতে ভারী হচ্ছে রেলের লোকসানের পাল্লা। সৈয়দপুর ঘুরে এসে এস আল মামুনের ক্যামেরায় নাজমুস সালেহি রিপোর্ট।
দেখে মনে হবে বিশাল এক বনাঞ্চল। ঘন জঙ্গলের নিচেই ঢাকা পড়ে আছে কয়েক হাজার কোটি টাকার মূল্যবান আধুনিক সব যন্ত্রপাতি। 1865 সালে সৈয়দপুরে 18 একর জায়গায় ব্রিটিশ সরকার গড়ে তুলে উপমহাদেশের প্রধান রেল সেতু কারখানা। বিশ্বের অনেক রেল কারখানাতে এখনো নাই এত আধুনিক সব যন্ত্রপাতি। এখানকার উৎপাদিত মালামাল দিয়েই 2015 সাল পর্যন্ত নির্মিত হয়েছে দেশের বিভিন্ন রেল সেতু। ব্রিজের সাথে সংশ্লিষ্ট রেলওয়ের যত কিছু প্রয়োজন সব কিছুরই যোগান এখান থেকে দেওয়া হতো। কালের বিবর্তনে এগুলা জঙ্গলে পরিপূর্ণ। সারা দেশে রেলের প্রায় 2000 সেতুর রক্ষণাবেক্ষণ করা হতো এখানে উৎপাদিত কয়েকশো যন্ত্রাংশ দিয়ে। লোকবলের অভাবে পুরো ইয়ার্ড যেন পরিত্যক্ত বনাঞ্চল। নিথর পড়ে থেকে স্থায়ীভাবে বিকল হয়ে যাচ্ছে ফ্রান্স, জার্মানি, জাপান ও ইংল্যান্ড থেকে সংগ্রহ করা কয়েক হাজার কোটি টাকা মূল্যের আধুনিক মেশিনপত্র। বিশাল বিশাল যে যন্ত্রগুলো আজকে জঙ্গলাকীর্ণ হয়ে তিল তিল করে ধ্বংস হয়ে যাচ্ছে। একইভাবে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে শত কোটি টাকা মূল্যের কারখানায় উৎপাদিত মালামাল। দীর্ঘদিন পড়ে থেকে মরিচা ধরে মিশে যাচ্ছে মাটির সাথে। মাটির নিচে এখানে এই কারখানায় প্রায় 10,000 কোটি টাকার মতো শুধু প্লেট, লোহার প্লেট পড়ে আছে। 1 ফিট গভীর করে দেখি তোর সমস্ত কিছু আমরা খুঁড়ে উঠাইতে পারবো। সক্ষমতা থাকা সত্ত্বেও বন্ধ হয়ে পড়ে আছে রেলওয়ে সেতু কারখানা। অন্যদিকে প্রতি বছর শত কোটি টাকার মালামাল কিনতে হয় বাইরে থেকে। লোকবলের অভাবে, মেশিনারিজের অভাবে, বিভাগীয় কাজের চাহিদার অভাবে বন্ধ হয়ে গেল। মেইন হল লোকবল। কারখানাটি চালুর উদ্যোগ না নিলে সার্বিক রেল ব্যবস্থা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন অনেক রেল কর্মকর্তা। একদিকে বুলেট ট্রেন চালানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ রেলওয়ে, অন্যদিকে তার বন্ধ হয়ে যাওয়া কারখানায় মাটির সাথে মিশে যাচ্ছে কয়েক হাজার কোটি টাকার মূল্যবান সব যন্ত্রপাতি। সৈয়দপুর রেল সেতু কারখানা থেকে নাজমুস সালিহি, সময় সংবাদ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা পরিবহনের অভিযোগে বরিশালে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে 100 মণ জাটকা। গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকার ভোলা বরিশাল মহাসড়কে অভিযান চালায় নৌ পুলিশের সদস্যরা। এ সময় একটি ট্রাক ও কয়েকটি বাস থেকে এসব জাটকা উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় নান্নু মৃধা ও হাসান শিকদার নামে 2 মৎস্য ব্যবসায়ীকে। বুধবার দুপুরে উদ্ধার হওয়া জাটকাগুলো নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়। এদিকে বেশ কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেছেন, অভিযানের সময় বিভিন্ন ট্রাক ও বাস থেকে চিংড়ি, বোয়াল, রুই সহ অন্য প্রজাতির লক্ষাধিক টাকার মাছ জোর করে নিয়ে যায় পুলিশ। মুন্সিগঞ্জে সড়কের নিচের মাটি সরে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেখান থেকে বিলের পানি ঢুকে প্লাবিত হয়েছে আলুর ক্ষেত। ঝুঁকিপূর্ণ হওয়ায় দিঘির পাড় ঢাকা আঞ্চলিক সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। জনদুর্ভোগ এড়াতে দ্রুত সড়কটি সংস্কারের দাবি এলাকাবাসীর। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে ছবি তুলেছেন আবু সাইদ। ধসে পড়েছে দিঘির পাড় ঢাকা আঞ্চলিক সড়কের আলদি পয়েন্টের একটি অংশ, আর রাস্তার নিচে তৈরি হয়েছে বিশাল সুড়ঙ্গ। পানির স্রোতে সড়কটির পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে প্রবেশ করে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকার আলুর জমি চাষ করা সহ সার ছিটিয়ে আলু রোপণের জন্য প্রস্তুত করা বিলটির প্রায় 5000 একর জমির ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছে কৃষকেরা। অনেক ফসলি জমি কেউ সার বিনছে, কেউ আলু বিন্ডা ফেলাইছে, এতে করে আমাদের অনেক সমস্যা বা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকের হাজার হাজার টাকা ক্ষতি, হাজার লক্ষ লক্ষ টাকা ক্ষতি, খেতি করতে পারবে না পানির জন্য। এদিকে ঝুঁকি এড়াতে সড়কটিতে যান চলাচল বন্ধ রাখায় দুর্ভোগে পড়েছেন মুন্সিগঞ্জ ও শরীয়তপুরের হাজার হাজার মানুষ। সবাইকে হেঁটে যেতে যাচ্ছে, তো আমি স্কুলে যেতে নিয়ে এখন আমাকে হেঁটে বাসা যেতে লাগতেছে। এখন এটা দ্রুত পদক্ষেপ নেন কিভাবে এই পানিটা বন্ধ করা যায়। 30টি ইউনিয়নের মতো লোকজন এখান দিয়ে যাতায়াত করে এবং আমাদের দিঘিরপাড় বাজারের বন্দর ব্যবসায়ীদের কোটি কোটি টাকা এখান দিয়ে সপ্তাহে চলাচল করে। জমিনের কারণে জসিম সোয়াল এই সরকারি রোকসেনায়ার রোড নিজদা শুরুন কইরা মোগলা করে দেওয়ার কারণে রাস্তা ভাঙ্গা পড়ে গেছে এবং অনেক জমিন ফসল ক্ষতি হয়েছে। সড়কটি মেরামত করে দ্রুত যান চলাচল উপযোগী করা হবে বলে জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি। কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, এটা দ্রুত গতিতে এটা মেরামত করার জন্য। দিঘিরপাড় ঢাকা আঞ্চলিক সড়কে প্রতিদিন বাস, ট্রাক সহ 10,000-এরও বেশি যানবাহন চলাচল করে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। টাঙ্গাইলে নির্মাণাধীন ভবনে বোমার মতো বস্তু রেখে বাড়ি মালিকের কাছে চিঠি দিয়ে চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। সকালে গোপালপুরের নন্দনপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায় নির্মাণাধীন ওই বাড়ি মালিকের চাচি ঘরের দরজার সামনে একটি চিঠি দেখতে পান। চিঠিতে বোমা রাখার কথা উল্লেখ করে 1 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। অন্যথায় রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমা বিস্ফোরণের হুমকি দেয় দুর্বৃত্তরা। ঘটনার পর থেকে পুলিশ ওই বাড়িটি ঘিরে রেখেছে। বোম ডিসপোজাল ইউনিটের সহযোগিতায় বোমাটি নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। আন্তর্জাতিক রুটগুলোতে পণ্যবাহী জাহাজ ভাড়া বাড়তে থাকায় বাংলাদেশে আমদানি ব্যয়ও কয়েক গুণ বেড়ে গেছে। জ্বালানি তেল, শিল্পের কাঁচামাল এবং ভোগ্যপণ্য আমদানিতেই সবচেয়ে বেশি ডলার চলে যাচ্ছে বিদেশে। তার সঙ্গে যুক্ত হয়েছে দেশে চলমান মেগা প্রকল্পে ব্যবহৃত মালামাল আমদানি। ব্যয় কমিয়ে আনা না গেলে রিজার্ভে টান পড়ার শঙ্কা অর্থনীতিবিদদের। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। শিপিং লাইনগুলোর তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 10 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়েছে প্রায় 11 লাখ কন্টেনার পণ্য, যা গত বছরের তুলনায় 1 লাখ কন্টেনার বেশি। আর বন্দরের তথ্য মতে এই সময়ের মধ্যে চট্টগ্রাম বন্দরে পণ্য নিয়ে জাহাজ এসেছে 3,468টি। অথচ তার আগের বছর জাহাজ এসেছিল 3,009টি। অস্বাভাবিকভাবে আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় পণ্যবাহী কন্টেনার এবং জাহাজ আসার হার বাড়ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। করোনাকালীনের পরে অনেক এলসি ওপেন হয়েছে, অনেকে পাইপলাইনে আছে কিন্তু জাহাজের কারণে তারা আনতে পারতেছে না, কারণ বাল্ক জাহাজের ভাড়া প্রায় 2.5 থেকে 3 গুণ হয়ে গেছে। তবে চাহিদা অনুযায়ী আমদানি বাড়ার সাথে সাথে বেড়ে গেছে জাহাজ ভাড়াও। লকডাউনের কারণে আগে বিশ্বের বিভিন্ন বন্দরে আটকা পড়েছে শত শত জাহাজ। সেই স্থবিরতা কাটতে শুরু করায় জাহাজ মালিকেরাও ভাড়া বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। আগে একটি কন্টেনার সিঙ্গাপুর হয়ে যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপ পাঠাতে মাত্র 2,500 মার্কিন ডলার খরচ হলো, এখন তা 12 থেকে 15,000 ডলার লাগছে। জাহাজ ভাড়া বেড়ে গেছে। দ্বিতীয় কথা, এই জাহাজ ভাড়ার সাথে সাথে যে কমোডিটা যে মালটা আনবে সেটা কষ্ট বেড়ে যাচ্ছে এবং এখানে ইনভলভমেন্টটা আমদানির ক্ষেত্রে ইনভলভমেন্টটা বেড়ে যাচ্ছে। আগে যদি যেই মালের দাম ছিল $200 সেটা এখন হয়ে গেছে $400। বিশেষজ্ঞরা বলছে যে আগামী মার্চের দিকে এটা মোটামুটি সচল হয়ে যাবে। তো সেই জন্য এই যে কর্মচাঞ্চল্যতা বৃদ্ধি পাচ্ছে এবং সেই জন্য ইম্পোর্ট দৃশ্যত মনে হচ্ছে ইম্পোর্ট বাড়ছে। আমদানি ব্যয় বাড়তে থাকায় দেশের রিজার্ভে টান পড়ার সংখ্যা অর্থনীতিবিদদের। এবং এখন যে ঘাটতি দেখা যাচ্ছে সেটা আমার মনে হয় একটা বড় কারণ হচ্ছে ওই যে আসা যাওয়ার খরচটা, এই যে পরিবহন ব্যয়, এবং আন্তর্জাতিক বাজারে পরিবহন ব্যয় বেড়ে গেলে সেটা আমাদের এক দেশের কিছু করার নাই। বাংলাদেশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের 80% বিদেশ থেকে আমদানি করতে হয়। করোনার স্থবিরতা কাটিয়ে সচল হতে শুরু করেছে পুরো বিশ্ব। কর্মচাঞ্চল্য ফিরছে ব্যবসা বাণিজ্যে। বাংলাদেশও তার পিছিয়ে নেই। চট্টগ্রাম বন্দরের এই কার্যক্রম দেখে বোঝা যায় দেশের আমদানি রপ্তানি বাণিজ্য কতটা গতিশীল রয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। বাংলার সময়। প্রাণী সম্পদ বিভাগে জনবল সংকট ও অবকাঠামোগত সমস্যায় গৃহপালিত প্রাণী চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে মৌলভীবাজারে। পশুর চিকিৎসা সেবা না পেয়েই ফিরতে হচ্ছে অনেক খামারিকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি একাধিকবার জানানো হলেও কোনো সমাধান হয়নি বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। মৌলভীবাজার থেকে শাহ ওলিদুর রহমানের তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। মৌলভীবাজারে 7 উপজেলার প্রাণী সম্পদ বিভাগে চিকিৎসক সহ মোট 98টি পদ রয়েছে। এর মধ্যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন সহ বিভিন্ন কর্মকর্তার 22টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন 11 জন। আর কর্মচারী পদে 76 জনের মধ্যে শূন্য আছে 32টি পদ। অপারেশন থিয়েটার না থাকায় প্রাণী সম্পদ বিভাগের গাছতলাতেই হচ্ছে পশুর অপারেশন। জনবল সংকটে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার খামারিরা। ছাগলটা নিয়ে আইছে এখানে আধা ঘন্টার উপরে ওই আমার ছাগলটা প্রসব বেদনায় খুব একটা জ্বালা যন্ত্রণা করে। এখানে হওয়ার পরে আমি ডাক্তার পাইছি না। ডাক্তার এরা তারা না কম অপেক্ষা করতে আসছি। আর কয়েকদিন আইতে গেছে এভাবে
আমরা তো চলি আমি যেভাবে অপেক্ষা করতে আমার ছাগলও মারা গেছে। ভেটেরিনারি চিকিৎসাকে জরুরি সেবার অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে জানান চিকিৎসকরা। পাশাপাশি জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। সার্ভিসটা ইমার্জেন্সি সার্ভিসের আওতায় নিয়ে আসা যায় তাহলে সারাদিন অর্থাৎ সমস্ত দিন এবং সপ্তাহে প্রতিদিনই এই সেবাটা ওনারা পেতে পারেন। খুব তাড়াতাড়ি শূন্যপদগুলো পূরণ হবে। আমাদের যে ক্ষুদ্র জনবল আছে এটা নিয়ে আমরা সার্বক্ষণিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদের সেবাগুলো নিশ্চিত করার জন্য। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্যমতে মৌলভীবাজারে ৫,৩৬২টি ছোট বড় খামার রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চেয়ারপারসনের বিদেশি চিকিৎসার দাবি নিয়ে এবার জেলা প্রশাসকদের কাছে বিএনপি। বগুড়ায় ব্যারিকেড ভাঙার চেষ্টা, সরকার চায় না বেগম জিয়া বেঁচে থাকুক, অভিযোগ মির্জা ফখরুলের। সোনার বাংলা গড়তে সব পক্ষের ঐক্য চান রাষ্ট্রপতি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সংসদে আলোচনা, প্রধানমন্ত্রী বললেন সমৃদ্ধ দেশ গড়ায় কাজ করছে সরকার। কুমিল্লায় জোড়া খুনের ঘটনায় দুর্বৃত্তরা মজুত করে বিপুল পরিমাণ হাত বোমা, ৪৮টি নিষ্ক্রিয়। হত্যা মামলায় একজন হাসপাতাল থেকে গ্রেফতার। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।